হাই ফ্রেন্ডস, গ্রাম আমার মন চায়, তাই মাঝে মাঝে গ্রামের টানে চলে আসি গ্রামে। এই যে গ্রামটি আপনি দেখছেন, এটি হলো সুন্দরবনের ঝড়খালির একটি গ্রাম। এই গ্রামে মাছ, ধান, সবজি সব ধরনের চাষবাস হয় এবং সমস্তটাই রাসায়নিক সার না দিয়ে। এখানে কিভাবে আসবেন, কি খাবেন, কিভাবে থাকবেন সে সম্পর্কে বলবেন আমার এই ভাইটি। বলো। নমস্কার, আমি গৌতম। আমার সুন্দরবনে ছোট্ট একটা হোমস্টে আছে। আমার হোমস্টের নাম আরণ্যক হোমস্টে। এখানে সবাই ঘুরতে আসে, সুন্দরবন দেখতে আসে। আর আমার এই হোমস্টেতে আসতে গেলে আপনারা আসবেন, যদি আপনারা ট্রেনে আসেন, আপনাদের শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে, ক্যানিংয়ে নামতে হবে। ক্যানিং থেকে আপনারা অ্যাভেলেবেল গাড়ি পাবেন। আপনারা বাসে আসতে পারেন, টাটা ম্যাজিকেও আসতে পারেন, অটোতেও আসতে পারেন। আপনি যদি টাটা ম্যাজিকে আসেন তাহলে আপনার পুরোটাই আমাদের এই সুন্দরবনে এসে আপনাকে নামিয়ে দেবে, এবং আপনি যদি বাসে আসেন তাহলে বাসে আসলে আপনাকে ঝড়খালিতে নামাবে, ওখান থেকে আরেকটা অটো অথবা টোটোতে করে আপনাকে আসতে হবে। আপনার জায়গার নাম যদি বলেন একটু ভালো হয়। এটা হচ্ছে ঝড়খালি সুন্দরবন। ঝড়খালি সুন্দরবন, এখান থেকেই সুন্দরবনের ট্যুরটা শুরু, এখান থেকেই সুন্দরবনটা শুরু, এখান থেকেই ট্যুর করানো হয়। এখান থেকেই আপনার বোট ফ্যাসিলিটিস থেকে শুরু করে, বোটে করে সুন্দরবন ঘোরানো থেকে শুরু করে সব কিছু, এখানে হোমস্টেতে থাকা, খাওয়া সব কিছু। এবং আপনি খুবই কম খরচায় এখানে সুন্দরবন ঘুরতে পারবেন। আমাদের রুমের রেন্টটাও অনেক কম। এখানে সিজন অনুযায়ী রুমের ভাড়া রয়েছে। অফ সিজনে একরকম, সিজনে একরকম। দুর্গাপূজা থেকে হোলি পর্যন্ত রুমের ভাড়াটা একটু বেশি। এখানে আপনার অ্যাভেলেবেল 600 টাকা, 800 টাকা, 1000 টাকায় রুম পাবেন। ডবল বেড, 4 বেড সব রকম অ্যাভেলেবেল আছে। আর অফ সিজনে গেলে 500, 600, 700 এরকমই রুমে পাবেন। যদি প্যাকেজে আসেন, প্যাকেজও আমরা করাই। আর আপনারা ডাইরেক্ট আসতে পারছেন, এখানে খুবই কম খরচায় আসতে পারছেন। এখান থেকে সুন্দরবন ঘোরার জন্যে 2 নাইট 3 ডেসের একটা প্যাকেজ করা হয়। আপনারা প্যাকেজ না করেও সুন্দরবন ঘুরতে পারবেন। যদি আপনি একটু আপনাদের খাবার দাবারের বিষয়টা একটু বলে দেন পরিষ্কার। প্যাকেজে এলে খাবার একরকম, তাছাড়াও আপনারা এখানে ডাইরেক্ট এসেও আপনারা খাবার খেতে পারেন, আপনারা প্লেট হিসাবেও খেতে পারেন। যেরকম খাবেন, কি খাবেন সেটা বললে আমরা আমাদের ঘর থেকে ঘরোয়া খাবারই আমরা বানিয়ে দিই। ব্রেকফাস্ট থেকে শুরু করে, লাঞ্চ থেকে শুরু করে, ডিনার, সন্ধ্যার টিফিন সব কিছুই আমরা এখান থেকে অ্যারেঞ্জ করে দিই, এবং খুবই কম খরচায় সেগুলো আপনারা পাবেন। একটু যদি খরচাগুলো বলে যান। ব্রেকফাস্ট আপনারা 60 টাকায় পেয়ে যাবেন। ব্রেকফাস্ট লুচি, তরকারি, ডিম সিদ্ধ। আপনারা দুপুরে লাঞ্চ যেটা থাকছে, লাঞ্চেও আপনারা পেয়ে যাবেন। ভেটকি পেলেন আপনি, ভেটকি একটা সবজি থাকবে, ডাল থাকবে, আপনারা পেয়ে যাবেন 150 টাকায়। চিকেন পাবেন 150 টাকায়। 150 টাকা প্লেটের মধ্যে থাকবে ভাত, ডাল, ভাজা অথবা সবজি, চিকেন। সন্ধ্যায় চিকেন পকোড়া পাবেন, ভেজ পকোড়াও পাবেন। আপনারা যেরকম খেতে চাইবেন সেটা আমরা বানিয়ে দেবো। এবং রাতে আপনি মটন কষা হতে পারে, চিকেন কষা হতে পারে, সব কিছু রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পাবেন। সারাদিন বোটে ঘোরানো হবে। বোটে আপনারা দেখতে পাবেন দোবাকি। এখানে কিছু স্পট আছে যেটা হচ্ছে একদম কোর এরিয়ার মধ্যে। দোবাকি আছে, সজনেখালি আছে, সুদর্ণখালি আছে। এবার আপনার যদি বলুন ডিপ ফরেস্টের পীরখালির জঙ্গল, গাজীখালির জঙ্গল, চড়াগাজী, দেউল ভারানি, এগুলো আপনারা ঘুরতে পারবেন। এবং বোটে যদি আপনি ঘুরতে যান, পারমিশন নিয়েই ঘোরানো হয়। আপনাদের সবার সাথে ফরেস্টের গাইডও যাবে, এবং সারাদিন বোটে থাকবেন, বোটেই রান্না বান্না সব কিছু হবে। এবং সারাদিন আপনারা ঘুরবেন, কোরিরিয়া ঘুরবেন। কোরিরিয়ায় গেলে আপনারা দেখতে পাবেন হরিণ, কুমির, বন্য শূকর, বিভিন্ন রকম পাখি আপনারা দেখতে পাবেন। বাঘ তো দেখার চান্স থাকে, সেটা তো ভাগ্যের ব্যাপার। বাঘ দেখার চান্স থাকে। করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7865857711।
আপনারা যদি এই হোমস্টেতে থাকেন তাহলে এরকম ঘরোয়া কাঁকড়া রান্না, ডাল, পটল চিংড়ি মোটামুটি সবই ঘরোয়া রান্না খেতে পারবেন। এটা দুপুরবেলায় আমরা খেয়েছিলাম, তার একটি ছোট্ট নমুনা আপনাদের দেখালাম। এই বাড়িটির ঠিক সামনে এরকম গাছ আছে যেখানে আপনি মনের আনন্দে ঘুমাতে পারবেন, ঘুরতে পারবেন, কবিতা লিখতে পারবেন, গান করতে পারবেন। ফাঁকা, কেউ নেই আপনার আশেপাশে, শুধু আপনি আর পাখি। এই দুজনের শব্দ দুজনেই শুনতে পাবেন। চলুন তাহলে পাশেই সুন্দরবন, সেই বিখ্যাত ঝড়খালি নদী, যেখান থেকে আমাদের আজকের বোটে চড়ে যাত্রা শুরু হবে। আমরা চলেছি এই পথ ধরে। ভাই তোমার কি নাম গো? রতনলাল। ফোন নাম্বারটা নিয়ে নিও। আমাদের ফেলে দিয়েছি, ওদেরকে ফেলতে যাবে। মিনিট 15 থেকে 20 মিনিট লাগবে। 20 মিনিটও লাগবে না, 15 মিনিট মতো লাগবে। আচ্ছা, দেখতে কতক্ষণ লাগবে ঘুরতে? ঘোরার জায়গা বলতে ভালো রাস্তা আছে, আর ওই জেটি ঘাটটা, তাছাড়া কোনো লঞ্চ জেটি ঘাট, ওখানে লঞ্চ মানে জোয়ারে দাঁড়ায়, ভালো সময় দাঁড়াতে পারে না। বালির চর আছে তো, বিরাট এরিয়া নিয়ে একটা বালির চর। আর কিছু নেই দেখার? না অন্য জায়গায় আর কিছু দেখার নেই এখানে, এছাড়া আর কিছু দেখার জায়গা নেই। সুন্দরবনে জলে যেতে হবে, সুন্দরবনে নদীতে ঘুরতে যাওয়া ছাড়া। বোটিং করলে বোটিং ঢুকতে আমার যেতে হবে না? বোটিং হ্যাঁ, কোথা, সেটা কোথা থেকে যাবো? ওখান থেকে জেটিতে গেলে আপনার আজকে আমরা যেখানে যাচ্ছি ঘন্টা হিসাবে আছে 1300 টাকা, 900 টাকা। বাবা, এক একজনের? না, আপনার সবাই মিলে। আচ্ছা, ঘন্টা হিসেবে করলে 1300 টাকা আছে, মানে যেটা 4 সিলিন্ডার 6 সিলিন্ডার হ্যাঁ, ওটা 1300 করে নেয়। আর আপনারা যেহেতু 6 জন আছেন, আপনারা ছোটো বডি বেটার, কিন্তু যদি ভয় না পান, এটাই হচ্ছে ওরা 800 টাকা 900 টাকা করে। ওটাতে গেলে এখানে বাঘ আছে। হ্যাঁ, ও এইটার ভিতরে। হ্যাঁ, চলো না তুমি এখানে। ধীরে ধীরে আমরা সুন্দরবন অ্যানিমাল পার্কে চলে এসেছি। ডান দিক গেলে ঝড়খালি ফেরিঘাট, আর সোজা গেলে পার্কে প্রবেশ করার গেট। পুরো সুন্দরবন এভাবেই নেট দিয়ে ঘিরে দেওয়া। সব দড়িতে ঘিরে গেছে কেন? আমি 2-1জনকে জিজ্ঞেস করেছি এত নেট কেন। অনেকেই বলেছেন বাঘ আসবে বলে তাই ঘিরে রাখা। সত্যি সত্যি তাই। বাঘের সঙ্গে মানুষকে আলাদা করার একটি বড় কৌশল হলো এই সেই নেট। সুন্দর জায়গা, শুধু পাখিদের গান আর
নিজের হেঁটে চলার শব্দ, তাছাড়া কিছুই নাই এখানে। গেটে প্রবেশ করব, 30 টাকার টিকিট। আরে ময়ূর, সুর করে ডাকছে। সমস্ত দর্শনার্থীদের অনুরোধ করব, সুন্দরবন দর্শন করতে এসে যদি বাঘ বা কুমির বা অন্য কোনো জন্তু দেখতে না পান, তাহলে একটিবার এই পার্কে প্রবেশ করবেন, আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। কুমির দেখতে পাবেন, বাঘ দেখতে পাবেন, তাছাড়া তো আরও অনেক কিছুই দেখতে পাবেন। দেখুন, ওখানে নয় আপনি নেটের বাইরে দেখতেন, এখানে নেটের ভেতরে দেখবেন, এটাই হলো পার্থক্য। খুব সুন্দরভাবে হেঁটে চলছে এই বাঘটি। একটি নয়, এখানে দুটি বাঘ আছে, পাশাপাশি দুটি ঘরে এভাবে নেট দিয়ে ঘিরে রাখা। জানতে পারলাম এরা অসুস্থ, এদেরকে সুস্থ করার জন্য এখানে রাখা হয়েছে। এভাবেই এটা হলো বাঘদের বলা যায় হাসপাতাল, চিকিৎসা করার জন্য এদেরকে রাখা হয়। যারা যারা অসুস্থ হয় তাদেরকে এনে রাখা হয়, আবার নিয়ে যাওয়া হয়, জঙ্গলে এদেরকে ছেড়ে দেওয়া হয়। খুব একটা ভালো প্রণালী যে কলকাতা চিড়িয়াখানায় না এনে এদের প্রকৃতির ভেতরে রাখাটা এদের জন্যও খুব ভালো। সঙ্গে সঙ্গে সুন্দরবন ট্যুরিস্টের মানুষের একটু চোখের খিদা মেটে। এদের খাবারের কিছু বর্ণনা এখানে দেওয়া আছে। কুমির যেভাবে সামনে শুয়ে আছে আপনি বুঝতেই পারবেন না যে এটা জ্যান্ত না মরা। চলুন এবার আমরা ধীরে ধীরে বোটের দিকে বা সুন্দরবন, এটা হলো টেম্পোরারি রাস্তা, বাদিকে পার্মানেন্ট রাস্তা তৈরি হচ্ছে, কিন্তু বাঁশের এই সাঁকর পদ্মা হাঁটতে খুব ভালো লাগছিল আমার, দুলছিল মাঝে মাঝে, ভাবছিলাম ভেঙে পড়বে, কিন্তু দেখলাম ভাঙলো না, তাই বেশি অবাক হলাম না। সুন্দরবন এসে এইভাবে যদি একটু হেঁটে না বেড়াই, একটু ভয় না পাই, এই হচ্ছে ঝড়খালি ফেরিঘাট। এখান থেকে সুন্দরবন অন্য দ্বীপ, এক দ্বীপ থেকে আর এক দ্বীপ, আর এক দিক থেকে আর এক দ্বীপ যাওয়ার একমাত্র ফেরিঘাট। আমরা রওনা করেছি সকাল 8:30টার সময়। প্রত্যেকেরই খিদা পেয়েছে, তাই আমরা খাবার নিয়ে এসেছিলাম, রুটি আর আলুর দম। হিরোইনকে ফসাচ্ছে একেবারে, সেটাও আমাদেরকে তৃপ্তি সহকারে বোটের ভিতরে খাচ্ছি। এটা একটি অন্যরকম আনন্দ বা ফিলিংস বলতে পারি, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। এটা আরেকটি দ্বীপ, এই দ্বীপে কিছু পাখি দেখতে পেলাম। এখান থেকেই ডান দিকে গেলে ক্যানিং,
আর বাদিকে আমরা চলেছি পঞ্চমুখীর দিকে। এই খাড়িতে যাওয়া যায় না, তাই না? এই খাড়িতে যাওয়া যায় না। গাড়িটা আগে যেতাম, এখন যেতে না, বন্ধ করে দিয়েছে। কেন? ওই যে বাঘে খেয়েছে। 3 জন গেছিল খাড়িতে? কাঁকড়া ধরতে। কাঁকড়া ধরতে। এবারে ওরা ওই জেলে 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 মাছ ধরে, মাছ ধরা বোটে উঠেছে, উঠে ওরা ট্যুর করছে। খেলা জাল নিয়ে এসছে, ওরা মাছ ধরবে, রান্না বাড়া হচ্ছে বোটে, মাছ ধরবে, খাবে, আনন্দ। মাছ ওরা যদিও মাছ নিয়ে এসছে, মাংস নিয়ে এসছে, সব নিয়ে এসছে, চিকেন টিকেন সব নিয়ে এসছে, তারপরেও একটা আনন্দ করে মাছ ধরবে। এখন মাছ ধরতে নেমেছে পরিষ্কার চর, একদম পরিষ্কার চর। জলটা এত জঙ্গল, এত নিচে কাছে না, আরও অনেক দূরে, আরও অনেক দূরে জঙ্গল, সেইখানে নেমেছে। নামে কেবল একটা খাওয়ান দিয়েছে, আর বাঘ ছিল না। ওনারা কিন্তু কেউ দেখতে পায়নি, দেখতে পরিষ্কার জায়গা, এখানে তো কোনো কিছু নেই। তাহলে সেই জায়গায় এই খাওয়ান দিয়েছে, 2 জন লোক নেমেছে, 2 জন লোক নেমেছে, আর সব এরকম বোটে আছে। আর বাঘ ওখান থেকে ডক করতেছে, আর ডক্কর দিয়ে আসে এক ছুটে আসে ওখানে, সে জালটার শহরে চলে, জালটা হাতে জড়ানো, জালটা হ্যাঁ ওই যে খাওয়ান দিয়েছিল ওকে টার্গেট করেছে, ওকে নিয়ে চলে গেছে। যাকে টার্গেট করবে ওরা তো খাবার থাকে, ওই একবারে ধরবে সেটা তো বাঁচাবো। আচ্ছা, এইদিকে তো নেট নেই? সব নেট আছে। হ্যাঁ, ওই দিকে ওই ভিতর দিকে নেট আছে। এই দেখেন ওই উপর দিয়ে। ও আচ্ছা। এখান থেকে নেট আছে। এটা তো এক্সট্রা বাইরের গুলো বড় হয়ে গেছে। ধরেন কথা এই যে বোটটায় হ্যাঁ আমরা 100 লোক আছি কি 50 জন লোক আছি, হ্যাঁ। ও যাকে টার্গেট করবে সে যদি ওই 50 জনের মাঝখানে যদি থাকে, তাই ওই 49 জন লোক ছিঁড়ে ফেলে দিয়ে তাকে ধরে নিয়ে যেতে, তাই সে তার স্বাস্থ্য খারাপ থাকে আর ভালো থাকে, ও দেখবে না। টার্গেট এমনই একটা। তার মানে কি ব্যাপারটা হচ্ছে এটাই যে তার মৃত্যুটা আছেই বাঘে, আর ধরুন 50 টা তারই টার্গেট হ্যাঁ। কাঁকড়া মাছ ধরে খাবে, মাছ এনেছে, তারপর নেটও নিয়ে এসছে মাছ ধরে খাওয়ার জন্য। ওই মাছ ধরে দোকানে এসে বাঘ এসে একবার এটা তো অনেক বড় খাড়ি। এটা নেট শুদ্ধ একদিকে নিয়ে ঢুকে গেছে, আর পাওয়ার ব্যাপারই নেই। সাতশো নেট একটা আগের সময় একটা ওই জালটা দিয়ে দিচ্ছে না, এই যে মাছটা দেখছেন না, হ্যাঁ এই বাঘের একটা ওই মাছটা ঘুরে দিয়ে ওই মাথায় ওই তো ওই দেখা যাচ্ছে। এটা খালি তো ওই যে এখানে সুতা বাঘটা ঘুরে গেছে না, ওই দেখা যাচ্ছে সুতা, ওই জায়গাটা। ওইখানে একটা দেখেন ছোট্ট একটা খাড়ি দিয়েছে, ওই খাড়ির মধ্যে ঢুকেছে। আচ্ছা, এই খাড়িতে ওটা হয়েছে না, এই খাড়িতে হয়েছে। বলেন শীতের সময়, বলেন শীতকালে বেশি ওদের পার হওয়ার সম্ভাবনাটা বেশি, আর পার প্রতি বছর হয় ওই শীতের সময়, কারণ ওদের বাচ্চা দেওয়ার সময় হয়, তখন ওই মদ্দা বাঘের আড়াল করে যে কোথায় লুকিয়ে কোথাও বাচ্চা দেবে, বাচ্চাটা আড়াল করে নিয়ে ওখানে বাচ্চাদের রাখবে যাতে মদ্দা বাঘটা যেন না দেখতে পায়। মদ্দা বাঘ দেখতে পেলে পারে খেয়ে ফেলবে, যখন বিড়েলের বাচ্চাগুলো মদ্দা বিড়েলগুলো খেয়ে ফেলে, তেল লুকিয়ে রাখে। তো ও পার হয়ে চলে যায়, যে কোনো কায়দায় মানে পার হয়ে যায়, ওখানে নেটের কাটিয়ে চলে আসবে। ওই পারে ওখান থেকে যা দেখা যায় তো ওপারে জঙ্গল, আর আগে থাকতো ওটা তো জঙ্গল ছিল, আগে থাকতো। এইবার ওই নেট কাটিয়ে ওই পারে চলে যায়, মদ্দা বাঘ সাথে সাথেও চলে যায়।
তারপরে তখন যদি কারো চোখে পড়ে তো চোখে ওপারে গেলে চোখে নিতে পড়ে যায় সকালে, ওখানে মাছ কাঁকড়া ধরতে কাঠ করতে আসে সব, ও তো এক জায়গায় থাকে না, পার হয়ে ও সারা জায়গাতে হাঁটে। এবার ছোটো ছোটো খাড়িগুলো পার হয়, তখন পায়ের ছাপ পড়ে যায়, মানুষ দেখতে পেলে এবার ফরেস্টকে সংবাদ দেয়, ফরেস্টরা আসে চেক করে দেখা যায় বান্ধব কোথা থেকে নেমেছে, দেখে ওপারে কোথায় উঠেছে, সেইখান থেকে যেয়ে এইবারে লোকজন নিয়ে ওই ছোটো জঙ্গল, তো ওটা তো ছোটো জঙ্গল, ওখান থেকে আড়খাড়ায় দেখে যে এখান থেকে পারিয়ে যে বাইকটা কত দূরে চলে গেছে, এখানে পায়ের ছাপ পাওয়া গেল, আবার ওখান থেকে কিছু দূর চলে গেল, দেখে ওখান থেকে আবার আড়খাড়ি দেখলো যে এখনও যাচ্ছে। এইভাবে যেতে যতক্ষণ পর্যন্ত মোটামুটি ও গেছে, যায় তখন পায়ের ছাপ আর পায়, মানে ওইখান থেকে তাড়াতে নিয়ে আসবে, লোকদের নিয়ে লাঠি বলো বাজি টাজি নিয়ে পুরাতে নিয়ে আসবে, নিয়ে দেখেন ওইবারে সোজা দেখা যাচ্ছে একটা খাড়ি, ওই যে ছোটো খাড়ি দেখা যাচ্ছে, ওই খাড়িটা বাঘ পার করে এইবারে নিয়ে আসবে, এইবারে নিয়ে ওখান থেকে জাল দেবে, ওখান থেকে জাল দিয়ে একদম নদী পর্যন্ত জাল দিয়ে দেবে, এবার জাল দিয়ে এইবারে চলে যাবে ওই সাইডে দেখতে যাবে যে এই পাশে কলমদুর গেছে, যতদূর পর্যন্ত পায়ের ছাপ পাবে ততদূর পর্যন্ত যাবে, যখনই পায়ের ছাপ না পাবে তখন যাবে না, ওইখান থেকে তাড়িয়ে নিয়ে অল্প জায়গার মধ্যে সীমিত জায়গার মধ্যে নিয়ে রেখে দিয়ে এখান থেকে জাল দিয়ে এইবারে অনেক কিছু মানে লোকজন হাঁকাহাঁকি করবে, বড়ি করবে, বাজি ফুটাবে, যার ফলে বাঘটা পারিয়ে আবার এইবার চলে আসবে। দেখা গেল 2 দিন 3 দিন 4 দিনের মধ্যে বাঘ ওখান থেকে নড়লো না, যখনই না নড়ছি তখন খাঁচা দেবে, ছাগল দিয়ে খাঁচা দেবে, ওই খাঁচার মধ্যে বাঘ পড়ে গেলে সেই সময় নিয়ে ওনারা নিয়ে যাবে, নিয়ে ফরেস্টের অফিসে নিয়ে যাবে, অফিসে উপর থেকে ডাক্তাররা আসবে, ডাক্তার এসে চেক আপ করবে, চেক আপ করে যা কিছু করার দরকার ওষুধপত্র দিয়ে আবার গভীর জঙ্গলে ছেড়ে দেবে। সবসময় তো পার আছে, সবসময় তো আসে না, এখন রোদ ছেড়েছে, এখন আসবে না, গাছটা ছায়া চলে গেছে, এখানে গাছের ছায়া আছে, এখান থেকে বাঁদরগুলো রোদ না হলে বাঁদরগুলো সব আসতে আমাদের কাছে খাওয়ার জন্য ফুলগুলো ওপরে উঠে থাকতো, কিন্তু রোদগুলো হচ্ছে না। এইটা কি দাদা, এই পোস্টটা কিসের, এই পোস্টটা সিগনাল, কিসের সিগন্যাল এটা? রাত্রে যখন বোটটা আসে পাশে পাশা নদী বন্ধ নদী তো না নদী বাড়ি দিকে ওই সিগনাল দিকে আসে। এই যে এইখানে এই জালটা মনে হচ্ছে এটা লোহার জাল, এই দেখো এখানে বেশি আছে, বোঝা যাচ্ছে জালটা দেখো কি জাল দিয়েছে, এর ভিতরে দিকে নন্দগাছ, এটা সব বেশি ভালো আছে, এই জঙ্গলটা দেখেন ওর ভিতরে, হ্যাঁ এই জঙ্গলে দেখো ভালো করে, এখানে দেখো সব বেশি থাকে। আমরা দেখলে বোট আমরাও দাঁড়াবো। সবাই একদিকে যেও না, মাঝখানে তো যাচ্ছি না গো, এই যে দিয়েছি জন, হ্যাঁ তোমার মুখটা আমার অফ করে দেবো, দেখো এখানে বোঝা রাত চলে যাচ্ছে কারণ তোমার পায়ে আমি হাত এটা দিয়ে রাতে বুঝতে পারবো, অনুমান এদিক থেকে ওটা দুটো পার্ট হয়ে থাকবে। তো গানটা করো, যে কোনো একটা গান করো না, করছে তো করো, দেশে করো। করছে, জিত করছে গুগল বাবা, লিরিক বার করে করো। আচ্ছা রিলেতে গুগল থেকে পঞ্চমী গানটা বের করছি ওরা।
দাদা বলুন কোন দিকটা কি বলুন, হ্যাঁ এখানে কি কি বলুন? এইটা হচ্ছে পঞ্চমুখী, এইটা হচ্ছে পঞ্চমুখী বিদ্যাধারী। এইটা সাগর চলে গেছে, এইটা ডাইনাতে, এইটা সাগর চলে গেছে। দোকান আছে, ওখানে দোকান পাওয়া যাবে? কোনো দোকান নেই, এইটা সাগর চলে গেছে। এই পাশে এই যে খাটটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে দুবেকি, এইটা দুবেকি চলে গেছে। এইটা চলে গেছে কোসাবা বাংলাদেশ, তার হাতে কোসাবা বাংলাদেশ। তাহলে তো তিনটে হলো। আর এখানে খাড়ি আছে, বহু খাড়ি দিয়েছে, আমরা পঞ্চমুখী বলে খাড়ি দিয়েছে, অনেকগুলো খাড়ি রয়েছে। দাদা পঞ্চমুখী কি করে বললেন? আমি তিনটে হলো তো এখানে। ওই তিনটে, একটা হ্যাঁ কোসাবা চলে গেছে, এটা বাংলাদেশ চলে গেছে, এটা দুটো। হ্যাঁ ওই একটা 18 বেগি ওই জায়গাতে বলছে, আর একটা তিনটে। হ্যাঁ এই একটা দুবেগি চলে গেছে, এটা চারটে। এই একটা চলে গেছে, এটা 5টা। আরো তো বিবে চলে গেছে। এইটা সাগর, এইটা 5টা, এটা 5টা। ওই একটা চলে গেছে, ওই একটা ওই চলে গেছে। এইগুলো আর আমরা ধরি না, এ ধরা ওই একটা চলে গেছে, ওটা না। এই আমরা দুবেগি যাই, এইটা এই যে দুবেগি, এইটা দুবেগি, এই দিকে এইটা দুবেগি। আমরা এখন আছি পঞ্চমুখীতে। তা আমাদের সঙ্গীত শিল্পী পঞ্চমুখীতে একটি গান করে শোনাবেন, সেই জন্য আমরা আমাদের বোটটিকে বন্ধ করে রেখেছি এবং পঞ্চমুখীতে দাঁড়িয়ে আমরা সঙ্গীত শিল্পীর মুখ থেকে লাইভ। শিল্পীর নামটা বলে দেন। সুজাতা ঘোষ সঙ্গীত শিল্পী, কারণ খুবই কষ্ট পেয়েছেন উনি, যেহেতু নামটা আমি বলিনি তাই সরি। চলুন। ওপর বেলায় তুমি কোথায় যাও পাইয়া রে, ও মাঝি রে কারে কখন ভাষাও মাঝি রে, মাঝি আমায় যাও কান্দাইয়া রে, আমি বাড়ির তলে ফুল না পাইলো মাঝি তো ও গেল বইয়া রে, অপর বেলায় তুমি কোথায় যাও বাইয়া রে, ডেকে ডেকে বলছো মাঝি আমার নাই ঠাঁই, আমায় ডেকে বলছো মাঝি তোমার নাই আর জায়গা নাই নাই রে, ডেকে ডেকে বলছো মাঝি আমার নাই ঠাঁই, আমায় ডেকে বলছো মাঝি তোমার নাই আর জায়গা নাই নাই রে, ও মাঝি রে কত বছর গেল মাঝি রে, মাঝি কাটায় বসিয়া রে,
বেলায় তুমি কোথায় যাও বাইয়া রে, অপর বেলায় তুমি কোথায় যাও বাইয়া রে। তালিয়া 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 তালিয়া। সঙ্গীত শিল্পীর উদ্দেশ্যে, সঙ্গীত শিল্পীর উদ্দেশ্যে আমরা একটু তালি দিতেই পারি। না, কথা উল্টো পাল্টা আছে এবং বাংলা খেয়েছে, কথা উল্টে গেছে। আচ্ছা ঠিক আছে, সে নয় হলো। এবার আমি এই সুন্দর গান শোনার পরে একটু চা পরিবেশন করব আমার সঙ্গীত শিল্পীকে। সুজাতা ঘোষের মেয়ে ইন্দ্রাক্ষী ঘোষ সঙ্গীত পরিবেশন। হ্যাঁ, সে তো করবেন, একটু চা পরিবেশন করুন। আমি এখন আছি সুন্দরবনের বালিখালে। একটা ঘন জঙ্গল, সুন্দরবনের বালিখাল। আমরা এই দ্বীপে এসেছি। দেখুন, এই দ্বীপে সামনে আমরা আমাদের বোটটি বেঁধে রেখেছি। যে আঙ্কেল আমাদেরকে নিয়ে এসেছিলেন তার কতটি দায়িত্ব, একটি গাছ এনে সামনে ফেলে দিয়েছে এবং এই পাশটি ধরে রেখেছে আমাদের প্রত্যেককে দায়িত্ব সহকারে এই তার বোট থেকে নামানো এবং ওঠানোর জন্য। এটাই হলো ট্যুরিস্টকে ভালোবাসা বা ট্যুরিজম শিল্পটাকে বাঁচিয়ে রাখা। সুন্দরবনের মাঝে এখন আমি, আগে মাঝিরা দাঁড় বাইতো, এখন আমরা এই ফটফটি ইঞ্জিন বাই, এটাই আমাদের জীবিকা। আমার ফটফটি আঙ্কেল এখন একটু রেস্ট করবেন, চা খাবেন, কারণ পাইলট এখন অসুস্থ হয়ে পড়েছে। মাঝ আকাশে আমরা এখন দাঁড়িয়ে আছি, না না সরি, মাঝ সমুদ্রে পঞ্চমুখীতে দাঁড়িয়ে আছি। আমরা যখন ফিরে আসছিলাম তখন আমার মনে হলো দেখি আমি এই ভটভটিটা চালাতে পারি কিনা। আমি আঙ্কেলকে বললাম, আপনি ঠান্ডা হয়ে বসুন, আমি আপনার কাজটি করি। চেষ্টা করে আমি প্রায় 1 ঘন্টা মতন ভটভটিটা চালিয়েছি। চেষ্টা করেছি আঙ্কেলকে একটু রেস্ট দেওয়ার, কিন্তু উনি আমার দ্বারের পাশেই সারাক্ষণ দাঁড়িয়েছিলেন। বলেছেন এটা আমার দায়িত্ব, যদি কোনো বিপদ ঘটে, বিপদের কথা মাথায় রেখে কখনোই উনি দ্বার থেকে সরে যায়নি। তাছাড়া এই আঙ্কেল সর্বক্ষণ আমাদের গাইডের কাজ করে গেছেন এবং বলতে বলতে এসছেন কোথায় কিভাবে মানুষকে খেয়েছে, ধরেছে, কিভাবে যাওয়া যায় আসা যায়, সব বিস্তারে উনি বর্ণনা করেছেন। আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি। কেমন লাগলো আমার এই ভিডিওটি সেটা আপনারা লাইক, শেয়ার এবং কমেন্টস করে জানাবেন। আমার সঙ্গে এত সময় থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।